জুমার পরেই নির্বাচনের সুযোগ পেল আওয়ামী লীগ। দুপুরের পর ঢাকা আওয়ামী লীগের দখলের নেতাকর্মীদের আসন ভাগ করতে আজই দেশে ফিরছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে প্রমাণ সহকারে দেখিয়ে দেওয়া হবে, তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যুক্তরাজ্যের এমপি টিবলি সিদ্দিক ঢাকার আদালতে 2 বছরের সাজা পাওয়ার পর এখন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন। চাপ তৈরি হবে, এর প্রভাব কি পড়বে অন্তর্বর্তী সরকারের উপর? এই 3 ঘটনায় কি অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর উপর চাপ বাড়াচ্ছে, নাকি এর অন্তরালে রয়েছে আরো বড় কোনো কৌশল? দর্শক, আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে সন্দেহ তৈরি হয়েছে সেটা এবার পরিষ্কার হয়ে গেল। একেবারে আওয়ামী লীগের পক্ষে বড় জায়গাতে বসে প্রকাশ্য লাউড স্পিকারে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে না হলে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হবে না। রাজনীতিতে শেষ কথা বলে কিছু যে নেই তার সবচেয়ে বড় প্রমাণ সম্ভবত সাম্প্রতিক সময়ে তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তন। শুধু তাই নয়, তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তনের পরে সারা বাংলাদেশে এমন সম্বর্ধনা পাওয়া, ভারত থেকে এমন স্বীকৃতি, এমন সম্বর্ধনা পাওয়া, আর বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আর লক্ষ লক্ষ লোকের সমাবেশ। মানে কখন যে রাজনীতিতে কে অপরাধীর ভূমিকায় থাকেন আর কে বিচারকের ভূমিকায় থাকেন সেটা বলা মুশকিল। বেগম জিয়ার রামানগর জানাজাকে কেন্দ্র করে রাজনীতিটি বেশ ভালোভাবে করে নিয়েছে বিএনপি। শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিএনপি সফলতার সঙ্গে এই জানাজা অনুষ্ঠানকে কাজে লাগিয়ে বেশ একটা সফল রাজনীতি শেষ করেছে। তারেক রহমান এবার একটি সাজানো নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে 220টি আসন নিয়ে ক্ষমতায় বসবেন, এটা একেবারেই পাকাপাকি হয়ে গেছে বলা যায় বেগম খালেদা জিয়ার জানাজার পর থেকে। কিন্তু এই জানাজাকে কেন্দ্র করে বিএনপি রাজনীতিতে যেমন বিজয়ী হয়েছে, তেমনি বেগম জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে বিএনপির সামনে দেশের রাজনীতিতে একটি শান্তি সংস্কৃতি প্রতিষ্ঠারও সুযোগ তৈরি হয়েছিল। আসসালামু আলাইকুম। যখন কিনা ডক্টর ইউনূস সরকারের বিভিন্ন পর্যায় থেকে ঢাক ঢোল পিটিয়ে বেশ কনফিডেন্টলি বারবার এই কথা উচ্চারণ করা হচ্ছে যে একমাত্র আল্লাহ ছাড়া ফেব্রুয়ারিতে কোনো শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না। বাংলাদেশের রাজনীতি পুরো জমে গেছে, একদম জমে মাখন হয়ে গেছে, জমে ক্ষীর হয়ে গেছে। অনেকেই বলতে পারেন কিভাবে ভাই বাংলাদেশের রাজনীতি তো ঠিকঠাক চলতেছে, আওয়ামী লীগ কোন ঠাসা হয়ে পড়ে আছে, বিএনপি বীরদর্পে মাঠে এগিয়ে যাচ্ছে, জামাত কোন ঠাসা হওয়ার উপক্রম হয়েছে। অনেকে অনেক প্রশ্ন করতে পারেন, তবে আমি যেটা বলতেছি বাংলাদেশের রাজনীতির খেলা পুরোপুরি জমে গেছে। কতগুলো ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে কতগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন, যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। বেগম জিয়ার রামানগর জানাজাকে কেন্দ্র করে রাজনীতিটি বেশ ভালোভাবে করে নিয়েছে বিএনপি। শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিএনপি সফলতার সঙ্গে এই জানাজা অনুষ্ঠানকে কাজে লাগিয়ে বেশ একটা সফল রাজনীতি শেষ করেছে। তারেক রহমান এবার একটি সাজানো নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে 220টি আসন নিয়ে ক্ষমতায় বসবেন, এটা একেবারেই পাকাপাকি হয়ে গেছে বলা যায় বেগম খালেদা জিয়ার জানাজার পর থেকে। কিন্তু এই জানাজাকে কেন্দ্র করে বিএনপি রাজনীতিতে যেমন বিজয়ী হয়েছে, তেমনি বেগম জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে বিএনপির সামনে দেশের রাজনীতিতে একটি শান্তি সংস্কৃতি প্রতিষ্ঠারও সুযোগ তৈরি হয়েছিল। 21 আগস্টের গ্রেনেড হামলাকে কেন্দ্র করে যে বিভাজনের রাজনীতি বিএনপি শুরু করেছিল, তার নগ্ন ফলাফল আমরা বিগত 17 বছর যাবত দেখছিলাম। বেগম জিয়ার মৃত্যুর পর আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় যে রাজনৈতিক শিষ্টাচার আর সৌহার্দ্যের পথটি উন্মোচন করেছিলেন শোকবার্তা আর বেগম জিয়াকে সম্মান দেখিয়ে, তা বিএনপি এই জানাজা অনুষ্ঠানে ন্যাক্কারজনকভাবে অস্বীকারই শুধু করেনি, বরং আওয়ামী লীগের এই সৌজন্যতার জবাবে তাদের দিকে ছুড়ে দিয়েছে হিংসা, বিদ্বেষ আর ভয়ঙ্কর আক্রমণাত্মক চেহারাটাই বিএনপি জাতিকে দেখিয়েছে। বিএনপি রাজনৈতিকভাবে জিতেছে, কিন্তু জেতার চেয়েও হেরেছে বেশি। আসুন আরো বিস্তারিত জানা যাক এই জানাজা রাজনীতিকে কেন্দ্র করে কি কি ঘটেছে তা নিয়ে। বেগম জিয়ার মৃত্যু এবং জানাজাকে কেন্দ্র করে কোথাও যে সামান্য রাজনীতির অনুপস্থিতিও ছিল না, সেটা আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন। বিশেষ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি, পাকিস্তানের স্পিকারের উপস্থিতি এবং আরো যারা উপস্থিত হয়েছেন, সব মিলিয়ে একটি বেশ আন্তর্জাতিক রাজনীতিও হয়ে গেছে এখানে। তবে জানাজাকে কেন্দ্র করে রাজনীতিটা যেন আর ঢেকে রাখতে পারেনি বিএনপি। যদিও জানা যায় এমন একটি আয়োজন যেখানে শত্রুও আসে, প্রতিদ্বন্দ্বীও মাথা নত করে দাঁড়ায়, কারণ মৃত্যু রাজনীতির ঊর্ধ্বে। এই সামাজিক সমঝোতাটুকুই সভ্যতার শেষ রেখা। খালেদা জিয়ার জানা যায় সেই রেখাটি সচেতনভাবেই লঙ্ঘন করা হয়েছে। আপনার কি মনে হয় এই যে লঙ্ঘনের বিষয়টি বললাম, এটা অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে? আমার বিশ্বাস না। এই কাজটি খুব ভালোভাবে প্ল্যান করেই করেছে বিএনপি, এবং সিদ্ধান্ত নিশ্চিতভাবেই রাজনৈতিক সিদ্ধান্ত। নইলে যে ভাষায়, যে বয়ানে, যে ভঙ্গিতে বিএনপির বর্ষিয়ান নেতা নজরুল ইসলাম খান, যিনি এখন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হয়েছেন, তার লিখিত বক্তব্য পাঠ করেছেন, তা জানাজার ভাষা নয়।
তা ছিল নিখাত রাজনৈতিক মঞ্চের ভয়ঙ্কর উচ্চারণ। আরো স্পষ্ট করে বললে এটি ছিল প্রতিপক্ষকে জানিয়ে দেওয়া যে সৌজন্য এখানে অপ্রাসঙ্গিক, ক্ষমতার পালাবদলে কে কোথায় দাঁড়িয়ে আছে সেটাই মুখ্য, এখন তোমরা ক্ষমতার বাইরে, আমাদের হাতে ক্ষমতা। এই পুরো বক্তব্যটা যদি আপনি বিশ্লেষণ করেন আপনার এটাই মনে হবে তারেক রহমান তার মায়ের ঋণ পরিশোধের আর মায়ের করা অন্যায়ের জন্য ক্ষমা চেয়ে বক্তব্য শেষ করলেও দল হিসাবে বিএনপির পক্ষ থেকে নজরুল ইসলাম খানের বক্তব্যটিকে কোনোভাবেই আপনি রাজনীতির বাইরে রাখতে পারবেন না, চাইলেও পারবেন না। নজরুল ইসলাম খান যেভাবে খালেদা জিয়ার মৃত্যুকে হত্যা আখ্যা দিয়ে তার দায় সরাসরি শেখ হাসিনার ঘাড়ে চাপালেন, তার রাজনৈতিক বক্তব্য হিসেবেও চরম। সার্বজনীন শোকের মুহূর্তে এমন অভিযোগ কেবল শিষ্টাচার বহির্ভূত নয়, এটি একটি গভীর রাজনৈতিক মানসিকতার প্রকাশ। বিএনপি এখানে দেখিয়েছে তারা মনে করে প্রতিপক্ষ এখন এতটাই দুর্বল যে তাকে আঘাত করতে আর সামাজিক বা রাজনৈতিক সীমার প্রয়োজন নেই, সৌজন্য বোধ দেখানোর প্রয়োজন নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ, নিবন্ধনহীন, নিগৃহীত, এই বাস্তবতাকে ধরে নিয়ে বিএনপি ভাবছে সৌজন্যের জবাব দেওয়ার দায় তাদের নেই। এই জায়গাটা সবচেয়ে বিপজ্জনক, কারণ সৌজন্যকে দুর্বলতা হিসাবে দেখা মানে রাজনীতিকে শূন্য সম খেলায় নামিয়ে আনা, যেখানে প্রতিপক্ষকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করা একমাত্র লক্ষ্য 21শে আগস্টের ব্যাপার একই জিনিস। বাংলাদেশের ইতিহাস বলে এই মানসিকতা থেকে সবচেয়ে ভয়াবহ অধ্যায়গুলো জন্ম নিয়েছে। 1975 জন্ম নিয়েছে, 21শে আগস্ট তার নির্মম উদাহরণ। তখনও ক্ষমতায় ছিল বিএনপি জামায়াত জোট, তখন প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে নয় শারীরিকভাবে শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছিল। আজ জানাজার মঞ্চে দাঁড়িয়ে যে ভাষা ব্যবহার করা হলো সেটি সেই অতীতের সঙ্গে অস্বস্তিকর মিল তৈরি করে। এখানে তারেক রহমানের অবস্থান আরো তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। মায়ের জানাজায় তিনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য রাজনীতির ছায়া পড়েনি, তিনি নিজেকে উপস্থাপন করেছেন কেবল একজন সন্তান হিসেবে। বক্তব্য ছিল প্রচলিত, পরিচিত এবং পারিবারিক শোকের ভাষায় সীমাবদ্ধ, রাজনীতির কোনো আক্রমণ, কোনো অভিযোগ সেখানে ছিল না। অথচ একই দল, একই মঞ্চে নজরুল ইসলাম খানের কণ্ঠে আমরা শুনছি প্রতিহিংসার বয়ান। তারেক রহমান এটা জানতেন না? নিশ্চয়ই জানতেন। তার দলের পক্ষ থেকে কি বক্তব্য দেওয়া হচ্ছে তার মায়ের জানা যায় সেটা তিনি জানতেন না, কেন তারও এটাতে অনুমোদন ছিল। এই যে বৈপরীত্য, এটা দেখাচ্ছে যে বিএনপির ভেতরে দ্বন্দ্ব নয়, বরং দলটি সিদ্ধান্তহীন। তারা সুশীল রাজনীতি বা সহনশীল রাজনীতির পথে হাঁটবে না, তারা পুরনো আক্রমণের পথেই ফিরেছে। আরো একটি প্রশ্ন অনিবার্যভাবে সামনে আসে, খালেদা জিয়ার জানা যায় রাষ্ট্রপতিকে দেখিনি আমরা, তিনি আসতে চাননি নাকি তাকে আসতে দেওয়া হয়নি? এই প্রশ্নের উত্তর না থাকলেও প্রশ্নটির অস্তিত্বই রাজনীতির সংকীর্ণতার ইঙ্গিত বহন করে। একজন মৃত রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া, তিনি সবকিছুর ঊর্ধ্বে চলে গেছেন। তার জানাজায় রাষ্ট্রপতি নিশ্চয়ই আসতে চেয়েছেন, কিন্তু তাকে আসতে দেওয়া হয়নি। জাতীয় নেতার জানাজা যেখানে সার্বজনীন হওয়ার কথা, সেখানে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা ব্যক্তির অনুপস্থিতি একটি খুবই অস্বস্তিকর, শুধু নয় এটি ভয়ঙ্কর একটা বার্তা দিয়েছে। এটি বলে দিচ্ছে যে শোকের মুহূর্ত এমন নিয়ন্ত্রিত হিসেবেই পক্ষ বিপক্ষের ছকে বাঁধা ভয়ঙ্কর রাজনীতি। আবার মঞ্চের দৃশ্যপট দেখুন, তারেক রহমানের পাশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবস্থান একটু অস্পষ্ট মনে হয়েছে, অথচ জঙ্গি নেতা নাহিদের জন্য দৃশ্যমান জায়গা নিশ্চিত করা হয়েছে। এটি কাকতালীয় বললে রাজনৈতিক বাস্তবতাকে আপনি অবজ্ঞা করবেন, বরং এটি বোঝাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির সম্পর্ক কতটা জটিল এবং সেই জটিলতার মাসুল কাকে গুনতে হচ্ছে। এবার সেই আমরা সংসদ ভবন প্রাঙ্গণে দুজন রাজনৈতিক ব্যক্তির শেষ বিদায় দেখলাম। তুলনা না করেও বলা যায় খালেদা জিয়ার জানাজায় মানুষের উপস্থিতি ছিল অভূতপূর্ব। দলীয় সমর্থক ছাড়িয়ে সাধারণ মানুষের যে ঢল নেমেছিল তা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে বিরল। কিন্তু এই জনসমাগমকে যদি বিএনপি তাদের রাজনীতির নিঃশর্ত অনুমোদন ভেবে নেয় তবে সেটি বড় ভুল হবে। এই উপস্থিতির বড় অংশ ছিল মানবিক, আবেগী এবং অন্তর্বর্তী সরকারের অপশাসনের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। এখানেই আওয়ামী লীগের সৌজন্য আরো অর্থবহ হয়ে ওঠে। রাজনৈতিকভাবে কোণঠাসা অবস্থায় থেকেও তারা শোক প্রকাশ করেছে, প্রতিপক্ষ নেত্রীর অবদান স্বীকার করেছে। এটি নিছক কৌশলও হতে পারে, কিন্তু কৌশলের মধ্যেও একটি বার্তা আছে, রাজনীতি চলবে কিন্তু মৃত্যুতে রাজনৈতিক প্রতিপক্ষ বা শত্রুতা স্থগিত থাকবে। বিএনপি সেই বার্তাকে প্রত্যাখ্যান করলো। জানাজার মঞ্চে দাঁড়িয়ে তারা বুঝিয়ে দিল প্রতিপক্ষ দুর্বল হলে সৌজন্যের দরকার পড়ে না। কি ভয়ঙ্কর মানসিকতা বলেন! এই মানসিকতা নতুন নয়, বিএনপি আগেও এমন ভেবেছে। ক্ষমতায় গিয়ে তারা মনে করেছে প্রতিপক্ষ আর ঘুরে দাঁড়াতে পারবে না। 21শে আগস্ট সেই আত্মবিশ্বাসের চরম রূপ। ফলাফল কি হয়েছিল? ইতিহাস বলছে প্রতিহিংসা রাজনীতি শেষ পর্যন্ত নিজের দিকে ফিরে আসে। দেশে ফেরার পর তারেক রহমানের প্রথম বক্তব্যে একটি শব্দ ছিল নিরাপদ বাংলাদেশ। এই নিরাপত্তা কেবল আইন শৃঙ্খলার নয়, একটি রাজনৈতিক নিরাপত্তার প্রশ্ন। জানাজার মঞ্চে যে ভাষা আমরা শুনেছি তা নিরাপত্তার প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক, কারণ যেখানে শোকেও আক্রমণ থামে না সেখানে ক্ষমতায় গেলে সহনশীলতা আসবে। এই বিশ্বাস মানুষ কেন করবে বলুন? খালেদা জিয়ার মৃত্যু এবং সেখানে মানুষের অভূতপূর্ব উপস্থিতি ইউনুসীয় মব রাজত্বের আয়ু কতটা কমাবে সেটি এখনো খোলা প্রশ্ন। ফেব্রুয়ারি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে নাকি নতুন কোনো জমাটবদ্ধ মবের যুগ শুরু হবে এটা এখনই বলা যাচ্ছে না। কিন্তু একটি বিষয় পরিষ্কার, সৌজন্যকে দুর্বলতা ভাবার রাজনীতি যদি আবার প্রতিষ্ঠা পায় তাহলে যে দলই ক্ষমতায় আসুক বাংলাদেশ নিরাপদ হবে না। আওয়ামী লীগ এই মুহূর্তে সৌজন্যের ভালো উদাহরণ রেখেছে।
বিএনপি সেই সৌজন্য গ্রহণ করেনি, বরং প্রত্যাখ্যান করেছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে তাদের কাছে শক্তির প্রকাশ মনে হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি আস্থাহীনতা তৈরি করবে। রাজনীতি কেবল জনসমাগম দিয়ে টেকে না, থেকে স্মৃতি, শিক্ষা আর সংযম দিয়ে। জানাজার মঞ্চে দাঁড়িয়ে বিএনপি যে শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে, ভবিষ্যতে তারই মাসুল দিতে হতে পারে বিএনপিকেও। এটা ইতিহাসের সবচেয়ে নির্মম শিক্ষা। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। ভালো থাকবেন। বাংলাদেশের রাজনীতি পুরো জমে গেছে, একদম জমে মাখন হয়ে গেছে, জমে ক্ষীর হয়ে গেছে। অনেকেই বলতে পারেন কিভাবে ভাই বাংলাদেশের রাজনীতি তো ঠিকঠাক চলতেছে, আওয়ামী লীগ কোণঠাসা হয়ে পড়ে আছে, বিএনপি বীরদর্পে মাঠে এগিয়ে যাচ্ছে, জামাত কোণঠাসা হওয়ার উপক্রম হয়েছে। অনেকে অনেক প্রশ্ন করতে পারেন, তবে আমি যেটা বলতেছি বাংলাদেশের রাজনীতির খেলা পুরোপুরি জমে গেছে। কতগুলো ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে কতগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরি। প্রথম থেকে শুরু করি। বেগম জিয়া যখন হসপিটালে এডমিট হলেন, তার কিছুদিন পূর্বেও তারেক রহমান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বললেন তার দেশে ফিরে আসাটা শুধুমাত্র তার সিদ্ধান্তের উপর নির্ভরশীল নয়, এখানে অনেক বিষয় আছে যেগুলো চাইলেও আমি প্রকাশ্যে বলতে পারছি না। বলেছিল কিনা তারেক রহমান স্ট্যাটাসের মধ্যে দিয়ে। এরপর হঠাৎ কয়েকদিনের ব্যবধানে কি এমন হয়ে গেল, খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর তারেক রহমান বাংলাদেশে ফিরে আসলেন। বাংলাদেশে ফিরে আসতে তার যে বাধাগুলো ছিল, তার যে সমস্যাগুলো ছিল, যে সিদ্ধান্তগুলোর কারণে তিনি বাংলাদেশে আসতে সাহস পাচ্ছিলেন না, সেই সিদ্ধান্তগুলো আদতে কি, কারা সেই সিদ্ধান্তগুলো নিল, কারা তারেক রহমানকে বাংলাদেশে প্রবেশ করার জন্য সুযোগ সৃষ্টি করে দিল, কারা তারেক রহমানের দেশে ফেরার নেপথ্যের কারিগর। এই প্রশ্নগুলো কি আপনাদের মনের মধ্যে একবারও জাগে না? যদি না জেগে থাকে তবে জাগান, আর যদি জেগে থাকে তবে আমি বলতেছি আপনারা শুনেন। 5 আগস্টের পর বাংলাদেশে জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান ঘটেছে। এই বিষয়গুলোকে পৃথিবীর কোনো দেশ স্বাভাবিক প্রক্রিয়াতে নেয়নি, স্বাভাবিকভাবে নেয়নি। এখানে মার্কিন ডিপ স্টেট একটা চরম ষড়যন্ত্র করেছে, আইএসআই সম্পৃক্ত ছিল, এগুলো তো পুরান কথা। কিন্তু সবার প্রথম একটা বিষয় মাথায় রাখবেন, আপনার প্রতিবেশী যদি আক্রান্ত হয় আপনি কখনোই স্বাভাবিক থাকতে পারবেন না। ঠিক তেমনি ভাবে বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়, বাংলাদেশে যদি জঙ্গিবাদের উত্থান ঘটে, বাংলাদেশে যদি পরপর জঙ্গি হামলা শুরু হয়ে যায়, সেক্ষেত্রে ভারত কোনোভাবেই স্বাভাবিক থাকতে পারবে না। বিশেষ করে তাদের আঞ্চলিক স্থিতিশীলতা বিঘ্নিত হবে। এই মুহূর্তে বাংলাদেশে যা চলতেছে, বাংলাদেশের সামগ্রিক যা প্রেক্ষাপট, তাতে করে বাংলাদেশে আগামী দিনে জঙ্গি হামলা হবে। ভারত এটাকে কোনোভাবেই ভালোভাবে নেয়নি। যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগকে ব্যান করে রাখা হয়েছে, সেহেতু ভারতের একটা অপশন প্রয়োজন ছিল, সেই অপশনটা হয়ে গেছে বিএনপি। একথা শোনার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার উপর মন খারাপ করতে পারেন। দেখেন, রাজনীতি এমন একটা বিষয়, এখানে খেলার পর খেলা থাকে, একাধিক লেয়ার থাকে। প্রথমত যে লেয়ারটা, তারেক রহমান বাংলাদেশে এসেছেন, ভারতবর্ষের সম্পূর্ণ সহযোগিতা না হলেও এখানে একটা বিশাল গ্রিন সিগন্যাল ছিল। কারণ তারেক রহমান প্রতিবেশী রাষ্ট্র ভারতকে উলফা, যে সন্ত্রাসী সংগঠন 7 সিস্টার্স মণিপুরের, তাদের সাথে যোগ সাদস্যে 10 ট্রাক অস্ত্র ঢুকিয়েছিল 7 সিস্টার্স আলাদা করার জন্য। বাবর এবং তারেক রহমান, এটা কি ভারতবর্ষ ভুলে গেছে? ভুলে যায়নি ভারতবর্ষ। তারপরেও কেন তারেক রহমানকে বাংলাদেশে আসার সুযোগ সৃষ্টি করে দিল? কারণ একটাই, বাংলাদেশে জামাত ইসলাম ক্ষমতায় আসলে এখানে মৌলবাদের একটা বিশাল উত্থান ঘটবে। এই রিস্ক ভারত কখনোই নেবে না, নিতে চায়নি। সে কারণেই ভারত বাংলাদেশে তারেক রহমানকে আসার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে, আন্তর্জাতিক কূটনৈতিক লবিগুলা ঠিকঠাক করে দিয়েছে তারেক যাতে করে বাংলাদেশে আসতে পারে। তারেক বাংলাদেশে আসার পর একাধিক জায়গায় বক্তব্য দিয়েছে। কোনো বক্তব্যে ভারত বিরোধিতার সুর, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কোনো বক্তব্য, কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী কোনো বক্তব্য দিয়েছেন? দেননি। শুধুমাত্র কূটনৈতিক ভাষার মধ্যে পড়ে এমন কিছু কথা বলেছেন যেগুলা রাজনীতি টিকিয়ে রাখতে গেলে অবশ্যই করতে হয়। বিশেষ করে বিএনপির সমমনা যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের সাথে সম্পর্ক ঠিক রাখা, তাদের মনোবাসনা পূরণ করার ক্ষেত্রেও এই বিষয়গুলা অনেক বেশি কার্যকরী। কূটনৈতিক ভাষায় প্রত্যেকটা রাষ্ট্রের সমালোচনা করা, রাজনৈতিক দলের সমালোচনা করা। তারেক রহমান লন্ডনে বসে যেভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সমালোচনা করেছেন 5 আগস্ট পরবর্তী সময় থেকে, বাংলাদেশে ফিরে আসার পর এই ধরনের সমালোচনা তিনি কিন্তু করেন নাই। তার মানে বাংলাদেশে তারেকের ফিরে আসাটা পুরোপুরি নিয়ন্ত্রণ না করলেও এখানে ভারতের একটা ব্যাপক প্রভাব ছিল, ভারতের একটা ব্যাপক ভূমিকা ছিল। ভারতের গ্রিন সিগন্যাল ছাড়া তারেক রহমান বাংলাদেশে আসতে পারে নাই। তাহলে ভারত কি তারেক রহমানকে গ্রিন সিগন্যাল দিয়ে বাংলাদেশে এনেছে জামায়াতকে প্রতিষ্ঠা করার জন্য? ভুলেও না। বাংলাদেশের রাজনীতিতে জামাত কখনো ক্ষমতায় আসতে পারবে না, এটা আপনিও জানেন, আমিও জানি, আমরা সবাই জানি। যেহেতু এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ নাই, জামাত এবং বিএনপি দুজনের প্রতিপক্ষ, দুইটা বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি, তারা বলে থাকে আওয়ামী লীগের উপস্থিতিতে জামাত এবং বিএনপির মধ্যে যদি ইলেকশন হয় বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি থাকে, সেই নির্বাচন পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য হবে না, এটাও সবাই জানে। তাহলে হঠাৎ করে গতকাল কেন জামাতের সাথে তারেক রহমান বৈঠক করলেন? জামাতের একটা প্রতিনিধি দল, বিএনপির একটা প্রতিনিধি দল, তারা বৈঠক করেছেন। বৈঠকের পর আবার জামাতের আমির বলেছেন, অতীতেও আমরা একসাথে ছিলাম রাজপথে, ভবিষ্যতেও থাকবো, আগামী 5 বছর বাংলাদেশের মানুষের জন্য কাজ করবো। অর্থাৎ আগামী 5 বছর তারা ঐক্যবদ্ধ অবস্থায় থাকতে চায়। কিন্তু আমার প্রশ্ন হলো, জামাতের প্রতিপক্ষ বিএনপি, 5 আগস্ট পর থেকে আমরা দেখতেছি বিএনপির প্রতিপক্ষ জামাত, বৃহৎ প্রতিপক্ষ। তাহলে জামাত এবং বিএনপির জোট হলে তাদের জোটের প্রতিপক্ষ কারা? জাতীয় পার্টি। জাতীয় পার্টির কি সেই এবিলিটি আছে? অন্যান্য রাজনৈতিক দলের সেই এবিলিটি আছে? এনসিপির সেই এবিলিটি আছে? নাই। এনসিপি তো জামাতের সাথে জোট করেছে। গতকালকে তারেক রহমান এবং সাদা শকুন শফিকের বৈঠকের পর সাদা শকুন বলে দিল বিএনপির সাথে তারা অতীতে ঐক্যবদ্ধ ছিল, ভবিষ্যতে থাকতে চায়। তাহলে ভবিষ্যতের তৃতীয় শক্তিকে, সহজ ভাষায় বললে জামাত এবং বিএনপির বিপরীত শক্তিটা কে? প্রশ্নটা আমি আপনাদেরকে করতে চাই, কে? এটার একমাত্র সহজ উত্তর বাংলাদেশ আওয়ামী লীগ। জামাত এবং বিএনপি যদি ঐক্য করতে চায়, সেক্ষেত্রে সংসদে বিরোধী দল কে হবে? তারা যদি ঐক্যের মধ্যে থাকে, জোটের মধ্যে না থাকুক, ঐক্যের মধ্যে থাকলে যে একজন আরেকজনের বিরোধী দল হতে পারে না, এটা তো রাজনৈতিক ভাষার মধ্যে পড়ে না। তার মানে তাদের বিরোধী দল এনসিপি? কখনোই না। এনসিপি জামাতের সাথে জোটবদ্ধ। জাতীয় পার্টি
জাতীয় পার্টির সেই সক্ষমতা নাই। তার মানে জামাত এবং বিএনপি ঐক্যবদ্ধ হচ্ছে কারণ তারা জানতে পেরেছে, তারা বুঝতে পেরেছে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন সম্পন্ন হতে দেবে না, এবং প্রতিবেশী রাষ্ট্র ভারত কখনোই এই দুইটা ডানপন্থী একটা আর একটা উগ্রবাদী মৌলবাদী চক্র জামাত ইসলামকে ক্ষমতায় আনতে দেবে না, আসতে দেবে না। আন্তর্জাতিক সম্প্রদায়কে যেভাবেই হোক ম্যানেজ করে হলেও বাংলাদেশে জামাত ইসলামকে ক্ষমতা থেকে অনেক দূরে রাখতে হবে। এটা ভারতবর্ষ সর্বোচ্চ প্রক্রিয়া চালাবে, সর্বোচ্চ চেষ্টা করবে। আর আওয়ামী লীগ তো অবশ্যই চেষ্টা করবে জামাত যাতে ক্ষমতায় না আসে। মন্দের ভালো বিএনপি, বিএনপি অবশ্যই মুদ্রার এপিট ওপিট, যাহা জামাত তাহাই বিএনপি, মুদ্রার এপিট ওপিট। সেক্ষেত্রে তারপরেও বিএনপির একটা দায়বদ্ধতা বাংলাদেশের মানুষের প্রতি আছে, যেটা জামাতের মধ্যে নাই। কারণ জামাত বাংলাদেশ রাষ্ট্রই বিশ্বাস করে না, স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না, বাংলাদেশের জাতীয় পতাকা মানচিত্র কোনো কিছুকে বিশ্বাস করে না। সো জামাতের দায়বদ্ধতার জায়গা নাই, যেটা বিএনপির মধ্যে আছে। এখন তৃতীয় শক্তি যদি বাংলাদেশ আওয়ামী লীগ হয় বা হতে চায় বা বিরোধী দল আওয়ামী লীগ হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগ তো নির্বাচন অংশ নিতে পারবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন, অলরেডি জানুয়ারি মাস পড়ে গেছে, ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন। আওয়ামী লীগ কখন তাদের ব্যান উঠানো হবে? আওয়ামী লীগ এই স্বল্প সময়ের মধ্যে কি তাদের নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে? তাদের প্রার্থী মনোনয়ন দিতে পারবে? দেশে ফিরতে পারবে না তারা? তার মানে ফেব্রুয়ারির 12 তারিখে আমার যেটা মনে হচ্ছে, আমার ব্যক্তিগত অভিমত, আমি নিশ্চিতভাবে বলতে পারি না, নির্বাচনটা হয়তো বা কোনো কারণে তফসিলটা পিছিয়ে যাবে এবং নির্বাচনটা মার্চ, এপ্রিল অথবা মে, জুনের দিকে চলে যাবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নেবে। কোথায় কোথায় ভারত বিরোধিতা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। জামাতের আমির কিন্তু কোনো একটা কূটনৈতিক মহলের সাথে বৈঠক করেছে এবং গত পরশু যখন তারেক রহমান ডক্টর এস জয়শঙ্করের সাথে দেখা করলেন, ডক্টর এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসলেন, নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটা শোক বার্তা নিয়ে এসেছিলেন। সেখানে ডক্টর এস জয়শঙ্করের সাথে তারেক রহমানের বৈঠকের পর জামাতের সাদা শকুন শফিকও কিন্তু বলে দিয়েছে ভারতের সাথে তারাও সম্পর্ক ঠিক রাখছে। এখন এখানে দুটো বিষয় হতে পারে। এক, ভারতের সাথে বিএনপির সখ্যতা, ভারত বিএনপিকে বিশ্বাস করতে চাচ্ছে বা করা উচিত, এটা কি জামাত বুঝতে পেরে তারা একটা ডাবল গেম খেলার জন্য বিএনপির সাথে ঐক্যের একটা নাটক করতেছে, বিএনপিকে আবার ঘোল খাওয়াচ্ছে? নাকি জামাতও চাচ্ছে ভারতের সাথে সম্পর্ক ঠিক করতে? নাকি জামাত বুঝতে পারছে তাদের পেছনের চামড়া একটাও থাকবে না? নাকি জামাত বিএনপি বুঝতে পারছে উভয়ে যে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে, আন্তর্জাতিক সম্প্রদায় আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন হলে সেই নির্বাচন অংশগ্রহণমূলক, প্রতিনিধিত্বমূলক, সেই নির্বাচন প্রতিযোগিতামূলক হবে না এবং সেই নির্বাচন কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। আবারও ক্লিয়ার করব, বিএনপির সাথে ভারতের সুসম্পর্ক হচ্ছে বা হবার একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এটা কি জামাত ভালো চোখে দেখছে না? সে কারণে কি জামাত বলতেছে ভারতের সাথে তারাও সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করেছে? নাকি জামাত বিএনপি উভয়ে বুঝতে পারছে আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশে নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং সেই সরকার পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করতে পারবে না? এই দুইটা বিষয়ের যে কোনো একটা গেম বাংলাদেশে চলতেছে এবং আমি আপনাদেরকে এটা একদম নিশ্চিত করে বলতে পারি এটাই হচ্ছে। এবং বাংলাদেশের রাজনীতিতে খেলা শুরু হয়ে গেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের খেলা সামনের দিনে আরো বাড়বে এবং আপনারা চরম মজা পাবেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা বিশাল গ্রাউন্ড হয়ে গেছে বাংলাদেশ, বাংলাদেশ নিয়ে সবাই খেলবে, তবে সব থেকে বেশি পাওয়ারফুল পেশি নিয়ে খেলবে ভারতবর্ষ। এটুকু মাথায় রাখবে, এটা ভারতবর্ষ, নট জোক। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, কিছুদিন পূর্বে তারেক রহমানের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতাকর্মীরা স্লোগান দিয়েছিল না, 1 2 3 4 তারেক জিয়ার টিনের চালে কাওয়া, তারেক জিয়া কাওয়া স্লোগান দিয়েছিল না? এখানে ছাত্র শিবিরের দুইটা নেতা ছিল, একটা ডাকসুর সমাজ সেবা সম্পাদক এবি জুবায়ের এবং মুসাদ্দেক। তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিয়েছে শিবির, এই ধরনের বাজে স্লোগান, অশোভনীয় স্লোগান, এগুলোর আবিষ্কারক এবি জুবায়ের এবং মুসাদ্দেক। তারা দুজন সহ ছাত্র শিবিরের সভাপতি সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের যে ভিপি শিবিরের সাদিক কায়ুম, এরা একটা প্রতিনিধি দল তারেক রহমানের সাথে তাদের যে পল্টনের দলীয় কার্যালয় সেখানে গিয়ে সাক্ষাৎ করেছে, কিন্তু ছাত্র দলকে তারেক রহমান সাক্ষাৎ দেন নাই। ব্যাপক কষ্টের বিষয়। ছাত্র দলের চেতনা দণ্ড কি হারিয়ে গেল? তাদের ভাইয়া দেশে ফিরে আসলো, অথচ ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে অফিসিয়ালি কোনো সাক্ষাৎ হলো না, কোনো আড্ডা হলো না। এটা তো আসলে হয় না। জাতীয়তাবাদী রাজনীতির চেতনা কি এতটাই দুর্বল? ছাত্র দলকে বাইরে গেটের সামনে রেখে তারেক রহমান শিবিরের সাথে বৈঠক করেন। এটা নিয়ে বিএনপির ছাত্র দলের মধ্যে ব্যাপক হানাহানি শুরু হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ফাটিয়ে ফেলতেছে, বিএনপি পন্থী যারা অ্যাক্টিভিস্ট আছে তারাও লিখতেছে এভাবে আর কথা বলা ঠিক না, যারা আপনাকে নিয়ে স্লোগান দিল বাজে বাজে ভাষায় তাদের সাথে বৈঠক করছেন, আর আপনার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাইরে বসে বসে মশা মারতেছে। শীতের সময় ছাত্র দল ব্যাপক ক্ষুব্ধ, তারেক রহমান শিবিরের সাথে সাক্ষাৎ করেছে। এইখানে ছাত্র দল কিন্তু একটা যৌক্তিক কথা বলেছে, তাদের নীতিগত জায়গা থেকে এটা বলতে পারে, কারণ তারেক রহমান কেন শিবিরের সাথে মিটিং করবেন? ছাত্র দলের গর্ধবদেরকে আমি বলি কি, তারেক রহমান জামাতের আমিরের সাথে মিটিং করেছে, তাদের সম্পর্ক 54-55 বছরের, তো শিবিরের সাথে মিটিং করবে না? এটা হয়? বিএনপি হচ্ছে গিয়া জামাতের বউ কিংবা স্বামী, ছাত্র শিবির হচ্ছে গিয়া বিএনপির ছেলে কিংবা মেয়ে, তো তাদের সাথে তো আগে সাক্ষাৎ করবে। সেই জন্য তারেক রহমান তার পুত্র কিংবা কন্যার সাথে আগে সাক্ষাৎ করেছে, এরপর তোমরা হচ্ছে গিয়া সৎ পুত্র কিংবা সৎ কন্যা তোমাদের সাথে পরবর্তীতে সাক্ষাৎ করবে। সো হতাশ হবার কিছু নেই। জাতীয়তাবাদী চেতনা এত সহজেই হারিয়ে ফেললে চলবে না। ছাত্রদল তোমাদেরকে আগে যাইতে হবে, তোমাদেরকে মক করতে হবে, তোমাদেরকে ধানমন্ডি 32 ভাঙতে হবে, তোমাদেরকে টুঙ্গিপাড়া ভাঙতে হবে। কি ব্যাপার, তোমরা এখনই হতাশ হয়ে গেলে হবে? মাত্র তো শুরু। আবারও বলি, কয়লা ধুইলে কখনো ময়লা যায় না। বিএনপি হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা কয়লা আর জামাত হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা ক্যান্সার। এই দুয়ে মিলে বাংলাদেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, এগিয়ে নিয়ে যাচ্ছে। দেখা যাক নির্বাচন আদৌ হয় কিনা, এবং নির্বাচনকে কেন্দ্র করে একাধিক আন্তর্জাতিক খেলা চলতেছে। আপনারা আমাদের সাথে থাকেন। বাংলাদেশে কালকে গেছেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, এবং ডক্টর জয়শঙ্কর যাওয়ার পরেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। প্রথমে দেখলাম বাংলাদেশের দুই উপদেষ্টা ডক্টর জয়শঙ্করের সঙ্গে একটি বৈঠক করলেন, এবং এই উপদেষ্টাদের মধ্যে উল্লেখযোগ্য উপদেষ্টা হলেন আসিফ নজরুল, যিনি দাবি করেছিলেন বাংলাদেশে নাকি 26 লক্ষ ভারতীয় কাজ করেন। বাংলাদেশে যত ধরনের উপদেষ্টারা আছেন তার মধ্যে সব থেকে ভারত বিরোধিতার তকমা যদি দেওয়া হয় তাহলে এই আসিফ নজরুল 1 নম্বর জায়গায় থাকবে। কালকে ডক্টর জয়শঙ্করের সঙ্গে বৈঠকের সময় তার আচরণ, তার যে শারীরিক অঙ্গভঙ্গি একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে
যে দক্ষিণ এশিয়ায় আসল বাঘ যে ভারত তা আসিফ নজরুলও জানেন, এবং যেভাবে ডক্টর জয়শঙ্করের সামনে তিনি কাচুমাচু হয়ে বসেছিলেন, তাতে আর যাই হোক তার লম্বা চওড়া কথাগুলো অন্তত আর প্রকাশ্যে মানায় না। ভারত কিন্তু কালকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ডিসাইডিং ফ্যাক্টরের নাম একমাত্র ভারত, কোনো দালাল পাকিস্তান কিংবা মোহাম্মদ ইউনূস নয়। কালকে শুধুমাত্র ডক্টর জয়শঙ্করের সাথে বাংলাদেশের উপদেষ্টা দেখা করেছেন তা নয়, পাকিস্তানের স্পিকারও কিন্তু ডক্টর জয়শঙ্করের সঙ্গে দেখা করেন। এবং বিএনপির তারেক রহমান, আপনারা জানেন, যার মা খালিদা জিয়া, তার স্মৃতিতে কিন্তু কালকে ভারতের পক্ষ থেকেও একটি মুখবন্ধ খামে নরেন্দ্র মোদী বার্তা পাঠিয়েছেন, এবং সেই মুখবন্ধ খামে কি লেখা আছে সেটাও আমি আপনাদেরকে আজকে দেখাবো এক্সক্লুসিভলি। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হলো, ডক্টর জয়শঙ্কর যখন বিএনপির সঙ্গে এই মিটিংগুলো করছেন, তখন জামাতের সর্বোচ্চ নেতা একটি বাইট দিয়ে বসেন রয়টার্সকে। তিনি বলেন ভারতের কূটনীতিবিদ একটি গোপন বৈঠক জামাতের সঙ্গেও করেছেন, কিন্তু কি বিষয়ে কথা হয়েছে তা প্রকাশ্যে বলা যাবে না। এবার ভাবুন, যেই জামাত বরাবর ভারত বিরোধী, যে জামাত বরাবর পাকিস্তানকে তোল্লাই দিয়ে চলে, এমনকি 1971 সালের মুক্তিযুদ্ধতে সরাসরি পাকিস্তান সেনাবাহিনীরও দালালি করেছে, সেই জামাত এখন ভারতের কাছে আসার জন্য বা ভারতের ক্লোজ এস্টাবলিশ করার জন্য কালকে কিন্তু গোপন বৈঠকের কথা বলে দেন। এরপর জামাতের পক্ষ থেকে যে স্টেটমেন্টগুলো দিয়েছে, সেই স্টেটমেন্টগুলো বিশ্বাস করুন আপনারাও মেলাতে পারবেন না, কারণ শেষ এক বছর ধরে এই জামাতি বারংবার 7 সিস্টার্স, শিলিগুড়ি করিডোর, বিভিন্ন ভারতীয় বিষয় নিয়ে তারা কড়া হুমকি তারা দিয়ে গেছেন, কিন্তু আজকে তারা প্রমাণ করার চেষ্টা করছেন তারা ভারতের ক্লোজড। কারণটা কি আমি আপনাদের সেই বিশ্লেষণ করবো, তবে তার আগে জামাতের নেতা কালকে কি বলেছে একটু আপনাদের ছোট করে বলে দিই। কালকে জামাতের নেতা পরিষ্কার বলেছেন যে এবছরের শুরুতে আমার সাথে ভারতীয় কূটনীতিবিদের একটি গোপন বৈঠক হয়েছে, কিন্তু ভারতের ওই কর্মকর্তাটি গোপন বৈঠকটি বিষয়ে প্রকাশ্যে আনতে বারণ করেছিলেন। এবার পরিষ্কার তিনি বলেন যে আমার কাছে অনেক কূটনীতিবিদই আসেন, তাতে সমস্যাটা কোথায়? এবং এটা বলছেন তিনি যে আমাদের সবার কাছে একে অপরের কাছে উন্মুক্ত হতে হবে, আমাদের সম্পর্ক উন্নয়ন ছাড়া আর কোনো বিকল্প নেই। বাংলাদেশের ভোট 12ই ফেব্রুয়ারি, হঠাৎ করে 1.5-2 মাস আগে জামাতের মনে হলো ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন ছাড়া তাদের কাছে কোনো বিকল্প নেই। তাহলে অকারণ ভারত বিরোধিতা কেন? যে ভারত আপনাদের রাজনীতিতে কোনোদিন সে অর্থে এস্টাবলিশমেন্ট মানে ইন্টারনাল পলিটিক্স এস্টাবলিশমেন্ট চাইনি, ভারতই সমস্ত কিছু করছে এইরকম কোনোদিন মত প্রকাশ করেনি, সেই ভারত ছাড়া জামাতের গতি নেই। এবার আপনারা বুঝুন ভারতের এক্স্যাক্টলি প্রভাব এবং প্রতিপত্তি দক্ষিণ এশিয়া ঠিক কোথায় গিয়ে এসে দাঁড়িয়ে আছে। দিনের পর দিন শুধুমাত্র লম্বা চওড়া কথা বলে গেছেন মোহাম্মদ ইউনূসের পোষা পল্টু মস্তানরা, আর আজকে তাদের শীর্ষকর্তা ভারতের সঙ্গে গোপন বৈঠক করছেন। এবার কি বলবেন জানা নেই। পাশাপাশি কালকে জামাতের পক্ষ থেকেও বলা হয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সবার সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ উপায়ে সম্পর্ক বজায় রাখতে হবে। আমরা কোনো একটি দেশের দিকে ঝুঁকে পড়বো সেরকম নয়, অর্থাৎ তারা যে পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ছে সেই বিষয়টি নয়, তারা ভারতের সঙ্গেও সম্পর্ক বজায় রাখছে। এবং পাশাপাশি এই যে বৈঠক হয়, এই বৈঠকের পর জামাতের যে পলিটিক্স, সেই পলিটিক্সেও কিন্তু বদল আসে। হঠাৎ করে জামাত হিন্দু প্রার্থীর নাম ঘোষণা করে বসে। জামাতের যে রাজনৈতিক সংস্কৃতি তার সঙ্গে হিন্দুত্বের আকাশ পাতাল পার্থক্য, কিন্তু জামাত খুলনা একে কৃষ্ণ বলে এক ভদ্রলোককে দাঁড় করিয়ে দিয়েছেন যিনি হিন্দু। অর্থাৎ জামাত কিন্তু ভোট ব্যাংকের রাজনীতিতে ঝাঁপিয়ে পড়েছে এবং তাদের টার্গেট হিন্দু ভোট, এবং তাদের টার্গেট আওয়ামী লীগের সেই 20 থেকে 25% বা 35 থেকে 40% লয়াল ভোটার। আওয়ামী লীগ এবারে নির্বাচনে নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগের ভোটাররা তো বাংলাদেশে আছে। সেই 2.5 কোটি ভোট কোথায় যাবে, বিএনপি না জামাত? এই পার্টিকুলার দ্বন্দ্বে কিন্তু ভারত হলো ডিসাইডিং ফ্যাক্টর। ভারত যাকে সাপোর্ট করবে সেই ভোট কিন্তু সেই দিকেই যাবে, কারণ আওয়ামী লীগের ভোটাররা অত্যন্ত লয়াল আওয়ামী লীগের প্রতি, এবং তারা ভারতবর্ষের যে অবদান সেটাকে সম্মান করে, ভারতীয়দের শ্রদ্ধা করে, এবং সর্বোপরি শেখ হাসিনাকে যেভাবে ভারত শেষ বিন্দু অবধি সমর্থন করছে তার প্রতিও কিন্তু কৃতজ্ঞতা আওয়ামী লীগের লয়াল সাপোর্টারদের আছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে জামাত যদি ভারত বিরোধিতা করতো তাহলে কিন্তু সেই 35% ভোট তারা হারিয়ে ফেলতো, এবং ভোটের ময়দানে সেই ভোট তারাই পাবে যারা ভারতপন্থী নিজেদের এস্টাবলিশ করতে পারবে। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে ভারতই এই মুহূর্তে ডিসাইডিং ফ্যাক্টর। কালকেও কিন্তু ফের একবার প্রমাণ হয়ে গেল, এবং ডক্টর জয়শঙ্কর যেভাবে অ্যাগ্রেসিভলি একের পর এক বৈঠক করলেন, তারেক রহমানকে বিভিন্ন ক্ষেত্রে সমর্থন করলেন, তাতে একটা জিনিস পরিষ্কার, কোণঠাসা নাহিদ ইসলামরা।